আনায়া নীরবে বসে আছে তার নানু আপার পাশে। তার ছোট্ট কাপা আঙুলগুলো শক্ত করে চেপে ধরেছে নানুর আঁচল। চোখে পানি নেই, কিন্তু মুখে গলা টিপে ধরা ভয়, যা শুধুই অনুভব করা যায়। ড্রয়িং রুমের সামনে বসে আছে জোভিয়ার। আজকে জোভিয়ার যেন গতকালকের সেই ভয়ঙ্কর লোকটা না। চোখে মুখে অদ্ভুত প্রশান্তি, পরনে হালকা ক্রিম কালারের শার্ট, একটা মৃদু পারফিউমের ঘ্রাণ চারপাশে। সে আজ একদম ভদ্র সংযত একজন ভালো ছেলে হয়ে এসেছে। জোভিয়ার আস্তে মাথা নিচু করে বলল, আমি জানি আপনি এই আনায়াকে খুব ভালোবাসেন। এর জন্যই সবার আগে আমি আপনার অনুমতির জন্য এসেছি। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা কাজে আমি মনে করি আপনার অনুমতি সবার আগে প্রয়োজন। নানু আপা চশমা ঠিক করে ধীরে ধীরে বললেন, তোমাদের সম্পর্কের কথা আগে শুনিনি তো। কবে থেকে চেনো তোমরা একে অপরকে? জোভিয়ার হালকা হাসল। তার ভদ্র গলায় যেন এক মায়াজাল গাথা। অনেকদিন। আনায়া শুরুতে বুঝতো না। আমার ভালোবাসাটা একটু বেশি গভীর ছিল। সময় নিয়েছি, ধৈর্য ধরেছি। আমি জানতাম একদিনও বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি, আর ওর ব্যাপারে কতটা সিরিয়াস। আনায়া চুপ, মাথা নিচু করে বসে আছে। নানুর কোলে চেপে ধরে আছে, যেন এই মানুষটা তাকে একমাত্র রক্ষা করতে পারে জোভিয়ারের হাত থেকে। কিন্তু জোভিয়ার এমনভাবে কথা বলছে যেন কোনো দোষ নেই। তার একদম নিষ্পাপ ভদ্র একটা ছেলে। তার প্রতিটি শব্দ এত ঠান্ডা, মেপে মেপে বলা, যেন আগেই মুখস্থ করা। নানু আপা একটু ঘাড় ঘুরিয়ে আনায়ার দিকে তাকালেন। তুই কি বলিস মা? তোরা কি দুজন? আনার চোখে জল চলে আসে, কিন্তু সে মুখ তোলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। জোভিয়ারের ঠোঁটের কোণে এক অদৃশ্য বিজয়ের হাসি খেলে যায়। নানু আপা এবার গভীরভাবে জোভিয়ারের দিকে তাকান। তার চোখে কিছুটা সন্দেহ, কিছুটা কৌতূহল। তুমি কোথায় থাকো, কি করো, আর পরিবার? জোভিয়ার যেন এই প্রশ্নের উত্তরের জন্যই প্রস্তুত ছিল। আমি একাই থাকি। আমার মা বাবা আমি অনেক ছোট থাকতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর আমার নিজের বিজনেস আছে। আমি একটা ফরেন টিমে কাজ করছি। তার চোখে একটু জড়তা নেই, এমন ভদ্র সংযত সম্মানী ভঙ্গি যে কেউ হয়তো বলবে এ ছেলে খুব ভালো ভদ্র ঘরের শান্তশিষ্ট একটা ছেলে। নানু বা দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে ধরেছে জোভিয়ারকে, কেমন নম্র ভদ্র একটা ছেলে। ছোটবেলা থেকেই মা বাবার ভালোবাসা পায়নি, তাই এখন যদি একটু ভালোবাসার পরশ পায় তাহলে তার আনায়াকে এই ছেলে ভালো রাখবে, আর তার আনায়াও অনেক সুখী হবে। আর যেখানে তার নাতনি এই ছেলেকে নিজে পছন্দ করেছে, সেখানে তিনি আর বাধা দেওয়ার কে? আনায়া এক কোণে বসে ভিতরে ভিতরে কাঁপছে, কারণ আজ সকালেই জোভিয়ার তাকে স্পষ্ট হুমকি দিয়েছে। এই বিয়েটা যদি তুমি ভেস্তে দেওয়ার চেষ্টা করো, তাহলে জানো তো লাভবার্ড, তোমার প্রতিটি ছবি, তোমার প্রতিটি ভিডিও আমার কাছে সেভ করা। এক ক্লিকেই পুরো দুনিয়া তোমার এই হট সেক্সি ফিগার দেখতে পাবে। আর তখন তোমার প্রিয় নানু, সে তো তখন এমনি লজ্জায় শোকে দুনিয়ার মায়া ত্যাগ করে উপরে চলে যাবে। আশা করবো তুমি এসব চাও না লাভবার্ড, তাই না? আনায়া তখনই থেমে গিয়েছিল। ভয় তার রক্তের ভিতরে ঢুকে গেছে। তার নিজের ভুলেই সে এখন শিকারে পরিণত। নিজের পায়ে হেঁটে এসেছে এক জানোয়ারের গর্তে। নানু আপা কিছুক্ষণ পরে ধীরে বলেন, যদি আনায়া তোমার সাথে থাকতে চাই আর তুমি প্রতিশ্রুতি দাও ওকে সম্মান করবে, তাহলে আমি না করতে পারি না। যেখানে তোমরা দুজনেই সম্মত আছো, আর আমি চাই কেউ আনায়ার দায়িত্ব নেক, কারণ আমি বা আর কতদিন বাঁচবো। আনার ভেতরে যেন সবকিছু চিৎকার করে উঠতে চাইলো। সে চিৎকার করে বলতে চাইলো, নানু আপা, আমি চাই না ওকে, আমি ওকে বিয়ে করতে চাই না। আমাকে তুমি বাঁচাও, এই নরকের খাঁচা থেকে আমাকে মুক্তি দাও। কিন্তু মুখে শব্দ নেই। জোভিয়ার নিচু হয়ে আদব করে বলেন, আপনার আশীর্বাদটাই আমাদের জন্য সবচেয়ে বড়। এখন আপনার অনুমতি থাকলে আজ সন্ধ্যায় আমরা বিয়েটা সম্পূর্ণ করতে চাচ্ছি। নানু আপা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বেশ, বিয়ে করবেই একদিন, সেইটা আজ করলেই বা ক্ষতি কি? তোমরা সুখী থেকো, এই আমার প্রার্থনা। আমার আনায়ার যত্ন নিও ভাই। জোভিয়ার মাথা নত করে সম্মান জানিয়ে সম্মতি জানায়। রবিন আর ওর বউ চলে আসার আগে তোমরা চলে যাও। ওরা এসে তোমাদের দেখলে আনায়ার জন্য সমস্যা হয়ে যাবে। তোমরা বরং সাবধানে চলে যাও। আমার আনায়াকে দেখে রেখো ভাই।
জোভিয়ার বিদায় জানিয়ে আনায়াকে নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আনায়ের কানে ফিসফিস করে বলে ওঠে, দেখলে লাভবার, আমি যা চাই সেটা আমার হয়ে যায়। প্রস্তুত হও নিজেকে আমার কাছে সঁপে দেওয়ার জন্য। আনায়া শুধু ঠান্ডা হয়ে দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে নেমে পড়ে দুটো নীরব কান্না। আনায়া কিছু না বলেই চুপচাপ বসে আছে গাড়ির সিটে। চোখের পেছনে ঘূর্ণি চলছিল ভয়ে, অসহায়তা আর এক অজানা গন্তব্যের আতঙ্ক। জোভিয়ার স্টিয়ারিং এ হ্যান্ডেলে হাত রেখে নিঃশব্দে গাড়ি চালাচ্ছে। কোনো শব্দ, কোনো প্রশ্ন কিছুই নয়, শুধু মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি খেলে যাচ্ছিল ঠোঁটের কোণে। ঘণ্টাখানেকের মতো চলার পর আনায়া জানালার বাইরে তাকিয়ে এক অদ্ভুত পরিবর্তন খেয়াল করলো। রাস্তা কেমন শুরু হয়ে এসেছে, চারপাশে কুয়াশার মতো ঝাপসা গাছগাছালি, পাহাড়ি ঢালু ঘিরে রেখেছে পথ। দূরে দূরে মাঝে মাঝে কাক ডাকছে, অদ্ভুত এক নিস্তব্ধ ভয়। এটা কোথায়? আনায়া ধীরে, অনেক সাহস করে জিজ্ঞেস করলো। জোভিয়ারের ঠান্ডা গলা, আমার বাড়িতে। এবার আমাদের একটু গভীর ভালোবাসার প্রয়োজন। পুরনো জায়গায় আমাদের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই। আনায়ার বুকের ভেতরে ধক করে উঠল, তবুও পাল্টা প্রশ্ন করার সাহস পেল না আর। পাহাড় ঘেরা এক এলাকায় গাড়ি থামলো। চারিদিকে নিস্তব্ধতা আর জঙ্গল, বাড়ি বলতে কিছু নেই আশেপাশে। ডান দিকে মাত্র 15 ফুট দূরে একটা উঁচু খাড়া ঢালু খাই, সোজা নিচে অতল গহ্বর। কেউ একবার পড়ে গেলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব। আর সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কালো রঙের বাড়ি। সম্পূর্ণ ঘরটাই ম্যাট ব্ল্যাক রঙে ঢাকা, কেবল উপরের ছাদ এবং দেওয়ালের রেলিংগুলো সাদা। আনায়া বুঝলো না বাড়ির রং এমন অদ্ভুত কালো রাখার মানে কি। বাড়ির পেছনের দিকের ঘন জঙ্গলে ঢাকা এমন গা ছমছমে পরিবেশে আনায়ার বুক থকথক করতে লাগলো। জোভিয়ার আনায়ার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটা ভিতর থেকে অনেক বড়, উঁচু সিলিং, প্রশস্ত হল। দেওয়ালগুলো কালো হলেও কিছু জায়গায় সাদা প্যাটার্ন আঁকা, পায়ের নিচে নরম গ্রে কার্পেট। ছোট ছোট বাতিগুলো যেন ঝুলে আছে ছাদ থেকে নিচু হয়ে, কিন্তু আলো খুব কম, একরকম রহস্যময় অন্ধকার। দেওয়ালে কিছু রহস্যময় ফ্রেম, কিছু ছবি অস্পষ্ট, কিছু পুরনো টাইপরাইটারের লেখা কবিতা যার কালি যেন লালচে। ঘরে মানুষের পদচারণের শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। এটা যেন ঘর না, বরং কোনো সাইলেন্ট কারাগার। জোভিয়ার আনায়াকে তার রুমে নিয়ে গেল। রুমের দরজা খুলতে আনায়ার চোখ বড় বড় হয়ে গেল। ঘরের মাঝখানে রাজকীয় এক বিশাল খাট, তার হেড সাইড দেওয়ালের লাগানো এক বড় ফ্রেম করা ছবি। আনায়া থমকে গেল, হা করে তাকিয়ে রইল। ছবিটা তার কয়েক মাস আগের, যখন সে একা বৃষ্টিতে হেঁটে যাচ্ছিল। মাথায় কোনো ছাতা ছিল না, মুখে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। একদম ন্যাচুরাল, কিন্তু গভীর আবেগে ভরা এক ছবি। আনায়ার কাঁধ কেঁপে উঠল। তার এই ছবি জোভিয়া নিল কি করে? ঘরের কিছু আসবাবপত্র, রক্ত মাখা লাল ভেলভেটের সোফা, স্লিপ চেয়ার, একটা ছোট টেবিল, জানালার পাশে লম্বা পর্দা, কালো ও রেড মিলিয়ে। আনায়া হঠাৎ বুঝে উঠতে পারছে না সে স্বপ্ন দেখছে নাকি দুঃস্বপ্ন। ঠিক তখন জোভিয়ার ধীরে কাছে এসে তার কানের খুব কাছে ফিসফিস করে বলে ওঠে, আজ থেকে এইটা আমাদের রুম লাভবার। ডু ইউ লাইক ইট? তার গলায় মধুরতা ছিল, কিন্তু শব্দগুলো ছিল শিকলের মতো। আনায়া এক চুলো নড়তে পারে না, কিছু বলতেও পারল না। শুধু ঠান্ডা ঘরটায় ভেসে বেড়ায় তার নিঃশ্বাসের শব্দ আর দেওয়ালে ঝুলে থাকা নিজের ছায়া। সন্ধ্যার আগেই জোভিয়া নিয়ে গেল আনায়াকে এক নির্জন পাহাড় ঘেরা গির্জায়। এটা ছিল এক পুরনো ক্যাথলিক চার্চ, যেখানে লোকজন খুব একটা আসে না। চারিদিকে নীরবতা, যা শব্দ যেন নিজেই ভয় পায় এই গির্জার পবিত্র নীরবতা ভাঙতে। ভেতরে ঢুকে আনায়ার চোখে মুখে জমে থাকা ভয় আরো গাঢ় হয়ে উঠল। কোনো আত্মীয় পরিজন নেই, নেই কোনো অতিথি, ফুল হাসি বা উল্লাসের শব্দ। শুধু একজন বৃদ্ধ ফাদার জোভিয়ারের নির্দেশে সব প্রস্তুত রেখেছিলেন। দুজন সাক্ষী জোভিয়ারের লোক, যাদের মুখে কোনো আবেগ নেই। সাদা গ্রাউন্ডে আনায়া দাঁড়িয়ে রইল পাথরের মতো, হাতে জোভিয়ারের হাতে রেখে মুখে বলল, আই ডু। কিন্তু গলা যেন তার নিজের নয়, এক নিঃস্ব এক আত্মা বলছে বাক্যগুলো। বিয়ের রেজিস্ট্রি শেষ হলো, কথা মতো কাগজপত্র স্বাক্ষরও করে ফেললো সে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর জোভিয়ারের ঠোঁটের কোণে খেলে উঠল সেই পরিচিত ছলনাময় বিজয়ের হাসি। এবার তুমি পুরোপুরি আমার লাভবার, পুরোপুরি আমার।
রাত গড়িয়ে এলো। আনায়া এখন বসে আছে সেই অদ্ভুত ঘরে, যার দেওয়ালে টাঙানো তার নিজের ছবি তাকে প্রতি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে সে এখন আতিথ্য পেতে আসেনি। সে এখানে আতিথ্য পেতে আসেনি, সে এখানে বন্দি। রক্তলাল পর্দা, কালো দেওয়াল, ভারী নিস্তব্ধতা। সে খাটের এক কোণে বসে আছে, তার চোখে কোনো জল নেই, কারণ চোখেও এখন আর জায়গা নেই কান্নার। ঠিক তখন দরজা খুলে ঢোকে জোফিয়ার। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর মনোযোগ দিয়ে নিজের লাভবার্ডকে দেখে সে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। আনায়ের সামনে সে থেমে যায়, তারপর হালকা জোরে চিবুক ধরে ওর মুখটা ওপরে তোলে। কাঁদছো কেন তুমি? আজ তো আনন্দের দিন, তোমার জীবনের সবচেয়ে খুশির দিন। আনায়া কাপা গলায় চোখ তুলে বলে, এত ছলনার দরকার নেই। আমি জানি তুমি বিয়ে করেছো শুধু বন্দি করে ভোগ করার জন্য। এই অভিনয়, এই ভালো সাজার সবই মিথ্যে। শান্তি হয়নি, এবার শুরু করুন। অভিনয়ের দরকার নেই। জোভিয়ার মাথা নিচু করে এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভোগ করার হলে এই দুনিয়ায় নারী দেহের অভাব আছে নাকি আমার জন্য? আমি চাইলে যে কোনো এক রাতের জন্য অজস্র শরীর পেতাম লাভবার্ড, কিন্তু জানো, আমি তোমায় ভোগ করতে চাই না। আমি চাই তোমাকে আমার আত্মার অংশ বানাতে, তোমাকে এমনভাবে নিজের করে নিতে যেন আমার নিঃশ্বাসেও তুমি থাকো। তোমার কান্না, ভয়, রাগ, ঘৃণা সব শুধু আমায় ঘিরে থাকে। তোমাকে শুধু আমার শরীর না, আমার মানসিক নেশার অংশ বানাতে চাই আমি। আনায়া তার দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে নেয়, তবে সে জানে এই রাত, এই ঘর, এই মানুষ সবই এক ভয়ঙ্কর শুরু। গত রাতটা মনে হচ্ছিল যেন এক অনন্ত অপেক্ষার রাত। ভেবেছিল আজ রাতে জোভিয়া তার সমস্ত ভয় সত্যি করে দেবে, তাকে ছিঁড়ে ফেলবে নিজের খিদে মেটাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কিছুই করেনি। খাটের এক কোণে নিঃশব্দে গিয়েই যেন জমে গিয়েছিল। কোনো শব্দ, কোনো ছায়া, নীরবতা ছাড়া কিছুই ছিল না সে রাতে। তবুও চোখ বন্ধ করেনি আনায়া। সে ঠিক করেছিল ঘুমাবে না। এই ভয়ের ঘরে এই অসহ্য আতঙ্ক, কিভাবে ঘুমায় মানুষ? কিন্তু শরীর একসময় হেরে যায়। ভোর হতেই তার চোখ খুলে যায়। জানালার ফাঁক গলে বাইরের সূর্যের আলো ছুঁয়ে গেছে পাহাড়ের মাথা, কিন্তু এই ঘরে আলো ঢোকে না। কালো দেওয়াল, ঘন পর্দা, ভারী নিঃশ্বাস। এই ঘর যেন আলোকে ভয় পায়। চুপচাপ ফ্রেশ হয়ে বাইরে বের হয় আনায়া, পা ফেলে হাঁটে নিঃশব্দে। হল ঘরে গিয়ে দেখতে পায় জোভিয়ার বসে আছে কাঠের চেয়ারে, হাতে পানি ভর্তি একটা বোতল। সেটা থেকেই ধীরে ধীরে পানি খাচ্ছে। তার পরনে রয়েছে গাঢ় নীল রঙা একটা শর্ট হাতার গেঞ্জি। তার শরীরটা ঘামে ভিজে উঠেছে, গেঞ্জিটা যেন দ্বিতীয় চামড়ার মতো লেগে আছে শরীরে। ফর্সা ত্বক ঘামে চকচক করছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়েছে থুতনির কোণে। বাহুর শিরাগুলো যেন জেগে আছে, বুকের পেশে এক একটি রেখার মতো স্পষ্ট। আনার চোখে আটকে যায় তার গলার দিকে অ্যাডামস আপেলটা, উঠছে নামছে, প্রতিবার পানি খাওয়ার সময় হালকা ছন্দে দুলছে। সেই দৃশ্য অদ্ভুত, মোহময়। আনা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জোভিয়ারের চোখ এখন তার দিকে নয়, তবুও মনে হচ্ছিল এই লোকটার চারপাশে এক ধরনের চুম্বক আছে, যেটা মানুষকে চাইলেও দূরে থাকতে দেয় না। তার ধূসর চোখ যা আলো পড়লে রূপালী হয়, ছায়ায় পড়লে ধোয়ার মতো ঘোলাটে। গালের চাপদারি, নিচু ঠোঁটের রেখা, ভিজে কপাল। একটা মানুষ কিভাবে এমন নির্দয় ভাবে সুন্দর হতে পারে? আনায় চোখ সরাতে পারে না। আর ঠিক তখনই জোভিয়ার তাকায় আনায়ের দিকে। মুচকি হেসে সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে আনায়ের দিকে এগিয়ে আসে। প্রতিটি পায়ের শব্দে আনায়ের বুকের ভিতর থেকে দম আটকে আসতে থাকে। সে দাঁড়িয়ে থাকে নিঃশব্দ। জোভিয়ার সামনে এসে দাঁড়ায়। তার গায়ের ঘ্রাণে পুরুষালীর শরীরে ঘাম আর হালকা পারফিউমের গন্ধ যেন ঘুম পাড়িয়ে দেওয়া কোনো নেশার মতো চেপে ধরে আনায়ের চারপাশ। জোভিয়ার সামনে হালকা ঝুঁকে আসে, আঙুল বাড়িয়ে আনার গাল ছুঁয়ে যায় ঠোঁটের কোণ ঘেঁষে। আনায়ের চোখ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আসে, শরীরটাও নিস্পন্দন হয়ে যায়। ভেতরে ভেতরে জানে এই ভয়, কিন্তু কোথায় যেন এক অদ্ভুত টানও আছে। জোভিয়া থেমে যায়, তার মুখটা এখনো কাছে। সে শুধু ফিসফিস করে বলে ওঠে, তুমি জানো লাভবার্ড, তোমার ভয়টাই তোমাকে আরো বেশি সুন্দর করে তোলে। আনায়ের বুকের ভিতর কেঁপে ওঠে। সে জানে এই পুরুষ আগুনে পুড়িয়ে মারবে তাকে, কিন্তু সেই আগুনে পুড়ে যাওয়ার মাঝেও একরকম মোহ লুকিয়ে আছে। সেদিনের পর থেকে 2 দিন কেটে গেছে। এই 2 দিনে আনায়া বারবার চেষ্টা করেছে জোভিয়ারের থেকে একটু দূরে থাকতে, তবে দূরত্ব বজায় রাখলেও জোভিয়ারের অদ্ভুত পরিবর্তনটা তার চোখ এড়ায়নি।
আরো সংযত, আরো নরম, কোনো কটাক্ষ নেই, চোখে হিংস্রতা নেই, বরং ভেতরে যেন এক ধরনের মায়া জমে উঠেছে। এই মানুষটাকে সত্যিই বদলে যাচ্ছে, নাকি এটা শুধুই ছলনা? আয়নার ভিতরে জন্ম নিচ্ছে আরো একটি অজানা অনুভব, অদ্ভুত এক আকর্ষণ যা সে স্বীকার করতে চায় না, তবু অস্বীকারও করতে পারছে না। জভিয়ার আজ একটু তাড়াহুড়োর ভঙ্গিতে দরজার সামনে এসে দাঁড়ায়। কালো শার্ট, হালকা ভেজা চুল, চোখে ক্লান্তির ছাপ, যেন বেশ কিছুদিন সে নির্ঘুম কাটাচ্ছে। তার কণ্ঠ নিচু কিন্তু জোরালো। আজ একটু বাইরে যেতে হবে, আমায় ফিরতে রাত হবে। বাড়ি থেকে একা বের হবে না ভুলেও। আমি অবশ্য সব ব্যবস্থা করেই রেখে যাব সেই সবের। তাও তোমাকে বলে যাচ্ছি, একা থাকতে পারবে না। আনায় কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জভিয়ার আনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। জভিয়ারের বেরিয়ে যাওয়ার কিছু সময় পর আনায়া ধীরে ধীরে নিচে নামে। বাড়ির করিডোরে নীরবতা যেন জমে আছে। আনায়া ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতে থাকে। আগে কখনো ভালো করে দেখা হয়নি পুরো বাড়িটা। হঠাৎ আনায়া দেখতে দেখতে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে যায় আর খেয়াল করে সিঁড়ির পেছনের দিকে কিছু ফটো ফ্রেম রাখা। আনায় বুঝতে পারে না এই অন্ধকার জায়গায় সিঁড়ির নিচে ছবি কে রাখে। সে কৌতূহল বশত এগিয়ে যায়। সেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে থাকা ছবিগুলো সবই পুরনো, বিবর্ণ, জীর্ণ। তবে একটি ছবি অন্য সবার থেকে আলাদা। ছবিটা একটু বাঁকা, দেওয়ালের টেক্সচারটাও একটু উঁচু নিচু। আনায় সন্দেহ জাগে। সে হাত বাড়িয়ে ছবিটা তুলে নিতেই একটা ক্ষীণ শব্দ হয়। হঠাৎ পেছনের দেওয়ালে জ্বলে ওঠে এক স্ক্রিন, এন্টার পাসকোড। আনায় চোখ বড় বড় হয়ে যায়। সে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে আন্দাজ করে কিছু কোড টাইপ করে। 0000 02101010 ইনভ্যালিড, ট্রাই এগেন। আবারও ইনভ্যালিড, ট্রাই এগেন। বারবার চেষ্টা করেও কিছুই হয় না। আনায়া জানে এই দেওয়ালের পেছনে কিছু একটা লুকিয়ে আছে, হয়তো কোনো অজানা সত্য বা বড় কোনো রহস্য। আনায় পুরো আশ্রয়স্থল ইলামঞ্জু নানুর আপার সেই দোতলা বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে। সারি সারি করে রাখা বেশ কয়েকটি গাড়ি। বাড়ির মূল ফটকে বিশাল তালা ঝুলছে, ভিতরে কোনো সাড়া নেই। গেটের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভিক্টর ক্রুজ। চোয়াল শক্ত, চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। এক চাহনিতেই যেন ভস্ম করে দেওয়ার ক্ষমতা আছে তার মাঝে। গোপন সূত্রে সে খবর পেয়েছিল আনায়া তার নানু আপা দেওয়া এই বাড়িতে এসে উঠেছে, তাই ভিক্টর নিজে এসেছে আজ। তবে এসেই বাড়ির মূল ফটকে তালা ঝুলছে দেখে তার মাথায় যেন রক্তক্ষরণ হয়ে যায়। সে চেয়েও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। জেভিয়ার, 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 তুই ভাবিস তুই আমাকে ঠেকাতে পারবি? তুই আনায়াকে আমার থেকে লুকিয়ে রাখবি? আমি তোকে খুঁজে পাবোই, আর যেদিন পাবো তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখবো, আর তোর আনায়াকে তোর সামনে থেকে তুলে আনবো। একজন গার্ড ভিক্টরের দিকে এগিয়ে আসে কিছু বলতে, সাথে সাথে একটা গুলি সরাসরি তার বুকে। সে পড়ে যায় নিঃশব্দে। চারপাশে যেন হিম নেমে আসে। ভিক্টরের চোখে আগুনে জ্বলছে। সে গর্জে ওঠে। রাত অনেকটা পেরিয়ে গেছে। আনায়া তখনও জেগে। জোভিয়ারের অনুপস্থিতিতে পুরো বাড়িটা যেন আরো ভারী হয়ে উঠেছে। ভেতরে ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জমেছিল তার। ঠিক তখনই দরজায় লক খোলার শব্দ হয়। আনায়া দ্রুত সোফার পাশ থেকে উঠে দাঁড়ায়। জোভিয়ার ঘরে প্রবেশ করে ধীর পায়ে। কালো শার্টটা এখনো কিছুটা কুঁচকে গেছে, চুলগুলো আগের থেকেও বেশি এলোমেলো, চোখের নিচে গাঢ় গালি। ক্লান্তি যেন তার চোখে মুখে ছাপ ফেলে দিয়েছে। জোভিয়ার আনার দিকে ও এক পলক তাকিয়ে কোনো কথা না বলে সে জুতো খুলে ধীরে ধীরে সোজা চলে যায় রুমের দিকে। আনার গলায় একটাও শব্দ ওঠে না, তবু তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে কিছু। এত ক্লান্ত দেখাচ্ছে কেন? ওর কি হয়েছে? কোথায় ছিল? ঠিকঠাক খেয়েছে তো? সে চুপচাপ রান্নাঘরের দিকে এগোয়। রেফ্রিজারেটর খুলে কিছু হালকা খাবার বের করে, নিজে গরম করে একটা ছোট টেবিলে সাজিয়ে রাখে যত্ন করে। গ্লাসে পানি, পাশে ছোট্ট টিস্যু, এমনকি এক কোণে রাখা ছোট্ট ক্যান্ডেলটাও জ্বালিয়ে রাখে অকারণে। হঠাৎ পেছন থেকে জোভিয়ারের কণ্ঠ শুনতে পায়। তুমি খাবার টেবিলে সাজাচ্ছ কেন লাভবার্ড? কণ্ঠটা ধীর গভীর, তাতে রাগ নেই, বরং এক রাশ অবাক ভাব। আনায়ার ধীরে মুখ ঘোরায়। জোভিয়ার তখনও ভেজা চুল, রুম থেকে ফ্রেশ হয়ে এসেছে, কিন্তু চোখে সেই চিরচেনা নিষ্ঠুরতা নেই, শুধু একটা স্থির নিঃশব্দ দৃষ্টি। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল, তাই ভাবলাম আমিই করি। আনায়া নিঃশব্দে বলে। জোভিয়ার টেবিলের কাছে এসে দাঁড়ায়, কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে তাকিয়ে থাকে।
তারপর মুখে কোনো ভাব প্রকাশ না করে চেয়ার টেনে বসে পড়ে। হঠাৎ কিছু একটা যেন ভাবে, সে নিচু স্বরে ডাকে। লাভবার। আনায়া ভীতু কণ্ঠে সাড়া দেয়। হ্যাঁ? জোভিয়ার হাত বাড়িয়ে তাকে নিজের কাছে টেনে নেয় এবং এক মুহূর্তেই তাকে নিজের হাঁটুর উপর বসিয়ে নেয়। আনায়া স্তব্ধ। আমি আজ তোমার হাত থেকে খেতে চাই। তার গলা নরম গম্ভীর, একেবারে বিপরীত এক জোভিয়ার যেন। আনায়া ধীরে ধীরে তার হাতে খাবার তুলে দেয়। জোভিয়ার তার চোখে চোখ রেখে সেই খাবার মুখে নেয়, যেন প্রতিটি কণায় আনায়াকে খুঁজছে। আনায়া বোঝে না, কিন্তু অনুভব করে এই মানুষটা ধীরে ধীরে তার ভেতরের দেয়ালগুলো নামিয়ে নিচ্ছে, নাকি শুধু আরো গভীরে এক ধোয়ার খেলায় টেনে নিচ্ছে তাকে। আনায়া নরমভাবে বসে আছে জোভিয়ারের হাঁটুর ওপর, আর তার শরীর জোভিয়ারের বুকের খুব কাছাকাছি। চারপাশে শুধু একটা নিঃশ্বাস, কিন্তু ভিতরে ভিতরে উত্তপ্ত বাতাস। খুব কাছ থেকে শোনা যাচ্ছে জোভিয়ারের অনিয়মিত বেগে ছুটে চলা নিঃশ্বাস। ক্লান্ত তবুও ভারী, তবুও ভেতরে চাপা আগুন। জোভিয়ারের চোখ দুটো তখনও স্থিরভাবে আনায়ার মুখে আটকানো। এক ধরনের তৃষ্ণা, এক ধরনের মালিকানার ঘোষণা যেন ধীরে ধীরে তার চোখ দিয়ে ঢুকে যাচ্ছে আনায়ার রক্তে। হঠাৎ তার বাঁ হাতটা ধীরে ধীরে উঠে আসে আনায়ার কোমরের দিকে। প্রথমে হালকাভাবে ধরলেও তারপর শক্ত করে চেপে ধরে নিজের আরো কাছে টেনে আনে। আনায়ার দম বন্ধ হয়ে আসে, একটা ঘাম চিকচিক করে ওঠে কপালে, মাথার ভেতর যেন বাজ পড়ছে, আর শরীরটা জেগে উঠেছে প্রতিটি রন্ধে। লাভবার, তুমি জানো না আমি নিজেকে কতবার কন্ট্রোল করেছি, কিন্তু এখন আর পারছি না আমি। জোভিয়ারের কণ্ঠে সেই মুহূর্তে এক অপার্থিব তৃষা। আনায়া চোখ বড় করে তাকিয়ে থাকে তার দিকে। মনে হচ্ছিল চারপাশে সবকিছু থেমে গেছে, শুধু সেই হাতটা, সেই দৃষ্টি, আর ঠোঁটের কাছে এগিয়ে আসা নিঃশ্বাসটা ছাড়া। জোভিয়ার তার ঠোঁট আনায়ের ঘাড়ের ঠিক নিচে নামিয়ে আনে। প্রথমে 1 সেকেন্ড থেমে থাকে, তারপর খুব ধীরে নিঃশব্দে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়ের বুকের ভেতরের গতি পায় হৃদস্পন্দন। সে কাঁপা কাঁপা হাতে জোভিয়ারের বুক স্পর্শ করে ফেলে, নিজেও জানে না কেন। আনার স্পর্শে জোভিয়ারকে যেন আরো তৃষ্ণার্ত করে দিচ্ছে। জোভিয়ার একের পর এক চুমু দিতে থাকে ঘাড়ে, গলার পাশে, কাঁধে, প্রতিটা যেন গভীর থেকে গভীরে পৌঁছানো এক রাক্ষসী আকাঙ্ক্ষার মতো। জোভিয়ার এবার আনায়ের চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। আনায়ের চোখে অপ্রস্তুত হয়, তবু ভিতরে কোথাও এক চিরন্তন তৃষা। এতদিন ধরে নিজেকে আটকে রেখেছি, এখন আর পারছি না লাভবার্ড। জোভিয়ারের গলা যেন আগুনে পুড়তে পুড়তে ফেটে যাচ্ছে। পদ মুহূর্তে জোভিয়ার আনায়ার কাঁপা কাঁপা ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নেয়। প্রথমে সেইটা ধীরে থাকলেও তারপর সেটা রূপ নেওয়া চাওয়া পাওয়ার এক নিঃশব্দ যুদ্ধের মধ্যে। আনায়ার হাত কাঁপছে, সে নিজের অজান্তেই জোভিয়ারের ঘাড়ে হাত রাখে, তার শার্ট আঁকড়ে ধরে। জোভিয়ারের আঙুল শক্ত হয় কোমরে, হাত একটু টেনে আনে তাকে নিজের শরীরের তাদের মাঝে, আর কোনো ফাঁকা জায়গা নেই। চুমুর মাঝে আনায়ের ঠোঁট থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার চোখ এখনো বন্ধ, মুখে অদ্ভুত নরম একটা আরতি। জেভিয়ার? সে ফিসফিস করে ওঠে, কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য দেওয়াল যেন ভেঙে পড়ে ভিতরে। জোভিয়ার হঠাৎ করেই সরে আসে, ঠোঁট আলাদা করে নেয়, হাত নামিয়ে নেয় কোমর থেকে। আনায়া থেমে যায়, বুকের ভেতর কাঁপন, ঠোঁট কাঁপছে। সে জোভিয়ারের দিকে তাকায়, ভ্রু কুঁচকে ওঠে। জোভিয়ার চোখ নামিয়ে কথা বলে না কিছুক্ষণ, তার নিঃশ্বাস ভারী, যেন হাজার শব্দ আটকে আছে একা। সরি লাভবার্ড, আমি ঠিক করিনি এটা, আমি এটা করতে চাইনি। তার গলার স্বর ঘোলা। জোভিয়ারের আচমকা সরে আসা যেন এক ছটকায় সবকিছু থামিয়ে দেয়। আনায়া স্তব্ধ হয়ে বসে থাকে কিছু মুহূর্ত। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো, চোখ ভেজা। একটা অসমাপ্তির তীব্র জ্বালা তাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে ভেতরে। জোভিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার মুখটা কঠিন অথচ ঠান্ডা, যেন আরো দূরত্ব যেন তৈরি করে নিচ্ছে ইচ্ছা করে। আনায়া দাঁড়িয়ে যায় তাড়াহুড়ো করে, তার চোখে এখন বিরক্তি, অভিমান আর এক ধরনের আকুলতা মিশে গেছে। জেভিয়ার প্লিজ। আনায়ের কণ্ঠ ভাঙা, কিন্তু গলার স্পষ্ট আকুতি। সে জোভিয়ারের হাত চেপে ধরে, চোখে চোখ রাখে। আমি চাই না তুমি দূরে সরে যাও। আমি চাই না এসে অনুভূতি শুধু আমি বই। জোভিয়ার থেমে যায়, তার চোখ স্থির আনায়ের মুখে। তার ঠোঁটে তখনও কোনো হাসি নেই, কিন্তু চোখের কোণায় অদ্ভুত এক ছায়া খেলে যাচ্ছে। আনায়া আবার বলে, আমি আমি তোমাকে নিজের করে পেতে চাই জেভিয়ার। গলা কাঁপছে। জোভিয়ারের চোখ
এবার ভেতর পর্যন্ত গিলে ফেলে আনায়াকে। সেই চেনা আগুন, সেই অধিকারবোধ আবারও চলে ওঠে। কিন্তু এবার সে হঠাৎ মুখটা নিচু করে ভেতরে ভেতরে এক অদৃশ্য শয়তানি হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণায়। সে সফল হয়েছে, এটাই তো সে চেয়েছে। তার লাভবার নিচে এসে তার কাছে ধরা দিবে। জোভিয়ার আনায়ার দিকে তাকিয়ে তার কিছুটা কাছে এসে বলে, তুমি কি শিওর লাভবার? ভেবে বলছো তো? আমি কিন্তু আদুরে টাইপ রোমান্সে তৃপ্তি পাই না। যে রোমান্সে তোমার ভাঙা গলার চিৎকার এই চার দেয়ালে বাড়ি খেয়ে আমার কানে এসে লাগবে, আমি সেই রোমান্সে ফিল পাবো। আনায়া কিছুক্ষণ চুপ করে থাকে। তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভয় আর আকর্ষণের মাঝের দেওয়ালটা ধীরে ধীরে গলে যাচ্ছে। তার ঠোঁট কেঁপে ওঠে। অবশেষে খুব নিচু গলায় ভাঙা কণ্ঠে বলে, আমি আমি প্রস্তুত জেভিয়ার। এই লাইনটা যেন বাতাসে কাঁপে। জোভিয়ারের ভেতরে কোথাও যেন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার মুখ একেবারে আনায়ার মুখের সামনে। শ্বাস আর শ্বাস মিলে যায়। একবার আমি তোমায় ছুঁয়ে দিলে তুমি অন্য সব পুরুষের জন্য নিষিদ্ধ হয়ে যাবে লাভবার। তোমার গন্ধে, তোমার স্পর্শে, তোমার ত্বকে শুধু আমার ছাপ থাকবে। সে আনায়ের গালে আঙুল বলিয়ে চলে যায় কানের পিছন দিয়ে। আমার খাঁচায় তুমি নিজেই বন্দী হতে চাইছো, তাই তো? আনার গলা শুকিয়ে আসে, কিন্তু সে সরে না। তার চোখে এখন ভয় নেই, আছে কেমন এক গভীর তৃষা, যার নাম সে জানে না, কিন্তু অনুভব করে প্রতিটি শিরায়। তার আঙুল আনায়ার গলার কাছ দিয়ে নামতে থাকে, কিন্তু ছোঁয় না। শুধু অনুভূতির অস্তিত্বটা জমিয়ে তোলে বাতাসে। এখনো সময় আছে লাভবার। পিছনে ফিরবে, নাকি নিজেই নিজেকে আমার হাতে তুলে দেবে? তার ঠোঁট আনায়ের কানের পাশে। নিঃশ্বাস গরম হয়ে লাগে গালে। আনায়া এবার চোখ বন্ধ করে ধীরে মাথা নাড়ে। সে ফিরে যাবে না, সে পালাবে না। সে এবার জেনে বুঝে জোভিয়ারের হতে চায়। রাতের গভীরতা যেমন বাড়ছে, এর পাশাপাশি আনায়ের নিঃশ্বাসের গতিও বাড়ছে। ডাইনিং রুমের মৃদু আলোয় আনায়ের চেহারা যেন চকচক করছে। জোভিয়ার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জোভিয়ার ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ আনায়ের উপস্থিত। তার কালো শার্টের বোতামগুলো একটু আলগা, চুল এলোমেলো, যেন সে কোনো অশান্ত ঝড় থেকে ফিরেছে। কিন্তু তার দৃষ্টিতে এখন শুধু আনায়া, যেন সে একটা শিকারী আর আনায়া তার একমাত্র লক্ষ্য। জোভিয়ার এবার কোনো কথা না বলেই আনায়াকে কোলে তুলে নিয়ে ডাইনিং টেবিলের এক পাশে বসিয়ে দেয়। কত কষ্ট করে তোমার থেকে নিজেকে কন্ট্রোল করতাম জানো লাভবার? আর আজ তুমি সেই সব শিকল ভেঙে দিয়েছো। আজ থেকে আমার প্রতিটা নিঃশ্বাসেও লেখা থাকবে জেভিয়ার। এই বলে জোভিয়ার আনায়ের কোমর হালকা করে চেপে ধরে নিজের আরেকটু কাছে নিয়ে আসে। আনায়া জোভিয়ারের গলা জড়িয়ে ধরে। এক বিলাসবহুল হোটেলের 25 তলার প্রাইভেট স্যুটে তীব্র গন্ধ ছড়াচ্ছে সিগারেট আর পারফিউমের। ব্যালকনির পর্দা বাতাসে দুলছে। ভেতরে এক বিশাল বেডে অর্ধনগ্ন অবস্থায় ভিক্টর হাফ প্যান্ট পরে এক নারীকে বুকের উপর চেপে ধরে আছে। মেয়েটার ঠোঁট লিপস্টিকে রক্তলাল, চোখে আর কোনো ভাষা নেই। সে আঙুল দিয়ে ভিক্টরের বুকে খেলা করছে। তাদের মাঝেই হঠাৎ ভিক্টরের ফোনটা বিছানার পাশের টেবিলে কাঁপতে থাকে। সে হাত বাড়িয়ে ফোনটা নিতে যায়, কিন্তু মেয়েটা তার হাত চেপে ধরে। ভিক্টর আরো কাছে গিয়ে গালে একটা চুম্বন করে বলে, এখন না বাবু, এই সময়টা শুধুই আমাদের ব্যক্তিগত। ফোনটা আবারও বেজে ওঠে। ভিক্টর চোখ কুঁচকে তাকায় স্ক্রিনের দিকে। ছাড়ো লিন্ডা, কোনো প্রয়োজনে কল হতে পারে। এবার মেয়েটা আবার বাধা দেয়। এক মুহূর্তে ভিক্টর সব ধৈর্য ফেটে পড়ে। সে মেয়েটার গালে এক থাপ্পড় কষিয়ে দেয়। মেয়েটা ধপ করে পড়ে যায় পাশে। ভিক্টর দাঁতে দাঁত চেপে ফোনটা কানে তোলে। ফোনের ওপাশে ভেসে আসে এক অস্থির ক্ষুব্ধ কণ্ঠ। আর কতদিন মিস্টার ক্রুজ? 1 মাস তো হয়ে গেল। এই মেয়েটার জন্য লোকটা আমাকে পাগলের মতো চাপ দিচ্ছে। সে $5 লাখ অফার করেছে, একটাই শর্ত, মেয়েটাকে চাই তার। ভিক্টর কিছুক্ষণ চুপ, চোখ কুচকে জানালার দিকে তাকায়। তার চোখে ঝলকানি। আপনি কি ভাবছেন আমি ফাঁকে দিচ্ছি? আমি ভাবছি তুমি খেলছো আমাদের সাথে। তুমি বলেছিলে মেয়েটা তোমার হাতে আছে, তারপর হঠাৎ ও দাও। কোথায় সে? তোমার লোকেরা খুঁজেও পাচ্ছে না। ভিক্টর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। হোটেলের বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। ফোনটা এখনো কানে। জেভিয়ার, কিছু না, আমাকে আর অল্প কিছুদিন সময় দিন, আমি মেয়েটাকে খুঁজে বের করবই, কথা দিচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। ভিক্টর রাগে নিজের চুল মুষ্টিবদ্ধ করে চেপে ধরে শক্ত করে। এরপর নিজেই বলতে থাকে, ইউ ফাকিং।
তোর জন্য আমার এত কথা শুনতে হচ্ছে? আনায়া, সেই মেয়েটা এখন তোর ব্ল্যাক হাউসে ঘাপটি মেরে বসে আছে, তাই না? একটা অন্ধকার হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। মেয়েটাকে আমি একদম ক্ষুধার্ত শিয়ালের সামনে ছেড়ে দিয়ে আসবো, তারপর তুই নিজের চোখে দেখবি তো সে আনায়াকে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় আসল জানোয়ারগুলো। ভিক্টর আয়নার দিকে তাকিয়ে থাকে, তার চোখ লালচে, ঠোঁটে বুনো শিকারের ছায়া। রাত কেটেছে নিদ্রাহীন অন্ধকারে, শরীরের প্রতিটি রন্ধ্রে যেন আগুন জ্বলছে। ব্যথায় ক্লান্তিতে ধকলার মানসিক অবসাদে আনায় যেন আর নিজেকে ধারণ করতে পারছে না। বুকের মধ্যে জমে থাকা কষ্ট, শরীরের অসহ্য জ্বালা সব মিলিয়ে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। সারা রাত জেগে থেকেও সে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। তবে সকাল গড়িয়ে এখন দুপুর, সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। আনায়া ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সে এখনো জোভিয়ারের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। জোভিয়ার এক চুলও নড়ছে না, একইভাবে তাকে আঁকড়ে ধরে রেখেছে। সে এমন করে ধরে আছে যেন এই মেয়েটাকে ছেড়ে দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আনায় অনুভব করে জোভিয়ারের ঠোঁটটা নড়ছে। সে বিড়বিড় করে কিছু বলছে। আনায়া নিঃশব্দে কান পাতল। সরি লাভবার্ড, সরি। তুমি শুধু আমার লাভবার্ড, শুধু আমার, শুধু আমার, শুধু আমার। আনায়া কিছুটা অবাক হয়ে গেল জোভিয়ার তার অদ্ভুত আচরণে। আনার কিছুতেই ব্যথা কমছে না, গায়ে যেন আগুন লেগেছে। কপালটায় হাত রাখতেই টের পেল তীব্র জ্বর। আনায় বুঝে গেল আজ সারাটা দিন বিছানা ছাড়া কোনোভাবেই সম্ভব না। হঠাৎ তার মনে পড়ে গেল সিঁড়ির নিচে জায়গাটার কথা। সিঁড়ির নিচে সেই অদ্ভুত সব ছবি আর সেই কোটপ্লেট। সে ভেবেছিল জোভিয়ারকে জিজ্ঞেস করবে, কিন্তু করেইনি। এই সুযোগে সে ধীরে বলে ওঠে, জেভিয়ার, আমি একটা কোট প্লেট দেখেছিলাম নিচতলার সিঁড়ির পাশে। সেখানে একটা ফটো ছিল, কিছু নাম আর একটা কোট। ওইটা কি ছিল? জোভিয়ারের দেহটা যেন হঠাৎ শক্ত হয়ে ওঠে। সে ধীরে বলে, তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ। একটা দীর্ঘ নীরবতা ভর করে ঘরে। জোভিয়ার চোখ বন্ধ করে নিজের মনের ভেতর কোথাও ডুব দিয়ে আসছে যেন। তারপর সে নিঃশ্বাস ছাড়ে, গলা নিচু করে বলে, সেইটা কোনো সাধারণ রুম নয়, সেইটা আমার সিক্রেট রুম। আনায়ার গলা শুকিয়ে আসে। সে চুপ করে শোনে, তার চোখে ভয়, বিস্ময় আর জিজ্ঞাসা। জোভিয়ার ধীরে বলে, তুমি দেখতে চাও লাভবার্ড? বন্ধ দরজা। দরজার ভিতর থেকে ভেসে আসছে মেয়েদের চিৎকার, গোঙানি, ছিটে যাওয়া কান্না। এক একটা কণ্ঠ যেন মৃত্যুর মুখ থেকে উঠে আসছে, আবারও হারিয়ে যাচ্ছে কোনো অন্ধকার গহ্বরে। এই ঘরটা এরকম ল্যাব, তবে ওষুধ বা বিজ্ঞান নয়। এখানে পরীক্ষিত হয় ভাঙা আত্মা, থ্যাতলানো শরীর, বিক্রি হয়ে যাওয়ার আগে শেষ অবস্থা। ভেতরে প্রায় 20 জন কিশোরী মেয়ে, কারো গায়ে কোনো কাপড় নেই। কেউ টেনে টুনে নিজের শরীর ঢাকার জন্য শুধু ওড়নার টুকরোটা আঁকড়ে আছে। কেউ এক কোণে গুটিসুটি হয়ে নিজেকে চেপে ধরেছে। তার পেছনে দাঁড়িয়ে আছে আরো 2 পুরুষ। তারা দেখে শেখে আর চোখ দিয়ে কি লেখায় মেয়েটার প্রতিটি অসহায়তা। এমন সময় দরজার পাশে রাখা হাইব্যাক চেয়ারে বসে থাকা পুরুষটা সিগারেট ধরায়। ভিক্টর ক্রুজ, কালো ট্রাউজার, খোলা বুক, গলে একটা সিলভার ক্রস লটকে আছে। চোখে ঠান্ডা বিষ আর ঠোঁটে ধোয়ার ছায়া। সে এক হাত দিয়ে কাচের গ্লাসে হুইস্কি ঘোরায়, অন্য হাতে সিগারেট চেপে ধরে চুপচাপ রাখে, যেন এই দৃশ্য তার কাছে সিনেমার, যেটার প্রতিটি স্ক্রিপ্ট তার লেখা। ভিক্টর আরেকবার সিগারেটের শেষ অংশটুকু টান দেয়। তার চোখ কুঁচকে ওঠে, একটানা তাকিয়ে থাকে মেয়েটার শরীরের দিকে। তারপর গলার রগ কেটে যাওয়া কণ্ঠে বলে, If she dead, I swear I will fucking burn you alive. ওদের জীবিত পাঠানোর কথা একটাও মেয়ে বলে বুঝে নিস, তোদের হাড় পর্যন্ত কেউ খুঁজে পাবে না। তারপর গলার রগ কেটে যাওয়া কণ্ঠে বলে। ঘরটা হিম হয়ে যায়। পুরুষগুলো মেয়েটার নিঃশ্বাসে আছে কিনা দেখতে ঝুঁকে পড়ে। ভিক্টর উঠে দাঁড়ায়, গ্লাসটা ধীরে চুমুক দিয়ে ফেলে। ওকে বেডরুমে পাঠাও, আর 2 দিন লাগবে, এক চুল যেন দাগ না পড়ে। হঠাৎ আচমকাই একটা মেয়ে উঠে হুইস্কির কাঁচের বোতলটা উঠিয়ে ভিক্টরের দিকে ছুটে যায়। তবে ভিক্টর সাথে সাথে সরে গিয়ে মেয়েটার হাত চেপে ধরে। সে মেয়েটার গালে একটা চর বসিয়ে দেয়। মেয়েটা দুর্বলতার জন্য এক থাপ্পড়েই ফ্লোরে পড়ে যায়। ভিক্টর মেয়েটার দিকে ঝুঁকে চুলের মুঠি শক্ত করে খিঁচে ধরে বাঁকা হেসে বলে, তুই আমাকে চিনিস নি মনে হয়, তাই না? একটা ছোট ভুল করে ফেললি। ভেবেছিলাম তোদের পাঠানোর আগে তোদের আর কিছু করবো না,
তবে তার হলো না বোধ হয়। এই বলেই ভিক্টর উঠে দাঁড়িয়ে সেখানে উপস্থিত এক লোকের দিকে একটা সিগারেট বাড়িয়ে বলে, সিল করে দিয়েছে এটাকে, আবার খেয়াল রাখিস বেঁচে থাকে যেন। ভিক্টর রুম থেকে বেরোতেই তার পোষা জানোয়ারগুলো যেন আরো হিংস্র হয়ে উঠল। তারা মেয়েটির হাত দুটো শক্ত করে সেই বিছানার সাথে বেঁধে নিল। আনায়ের পায়ের নিচে ধাতব মেঝেটা ঠান্ডা, তার শরীর জুড়ে এখনো জ্বরের হালকা ছাপ, তবুও কৌতূহল তাকে ঠেলে নিয়ে এসেছে এই ঘরে। সে ধীরে ধীরে পা ফেলে রুমটা ঘুরে ঘুরে দেখছে। বুকের উপর আলগা হয়ে ঝুলে থাকা জোভিয়ারের শার্টটা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার ছোট্ট শরীরটাকে কিছুটা ঢেকে রাখলেও পেছন থেকে জ্যোৎস্নার মতো কম্পিউটার স্ক্রিনের আলোয় তার খালি ফর্সা পা দুটোর অব্যয় ছুঁয়ে যায় আলোক ছায়া রেখায়। আনায়ের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আর জোভিয়ার 6 ফুট 1। জোভিয়ারের পাশে দাঁড়ালে ও যেন একটা ছোট্ট চড়ুই পাখি, আর সে এক রহস্যই মোড়া গাঢ় ছায়া। ঘরটা যেন অন্য এক পৃথিবী। পুরো দেওয়াল জুড়ে স্ক্রিন শাটার, কোডিং টার্মিনাল, এনক্রিপ্টেড নেটওয়ার্ক মনিটর। একটা প্রান্তে স্টিলের রড, তাতে শুধু হ্যাকিং বিষয়ক বই। যত ধরনের হ্যাকিং, এক্সপ্লয়েট, ডার্কনেট অপারেটর, সাইবার জঙ্গলের গাইড সব আছে। আর প্রতিটা বইতে চিহ্ন পড়ার দাগ, নোট, কোড ফাঁসের ইঙ্গিত। আনার চোখ বারবার থামে, আবারও ছুটে চলে এক যন্ত্র থেকে আরেক বইয়ের দিকে। হঠাৎ সে থেমে যায়। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জোভিয়ার, শুধু একটা কালো ট্রাউজার পরা, খালি গা। তার বুক থেকে শুরু হয়ে প্রশস্ত পিঠ ছড়িয়ে পড়েছে 2 কাঁধের ভারে। মাঝারি উচ্চতার স্লিম ফিগার, তবে এমন ভাবে গঠিত যেন প্রতিটি ইঞ্চিতে শক্তি আর ভারসাম্যের এক নিখুঁত বিশেল। চিকন কোমর, পরিষ্কার 6 প্যাক, মসৃণ ত্বক আর সেই গভীর চোখ জোড়া যেগুলোর দৃষ্টি যেন ছুঁয়ে যায় এমনকি তার অবচেতনে। জোভিয়ার তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার ঠোঁটে নেই কোনো হাসি, কিন্তু চাহনিতে আছে নিখাত আগ্রহ। সে যেন এই মেয়েটার প্রতিটি মুভমেন্ট নোট করে নিচ্ছে, যতটা সে কোনো সফটওয়্যারের লুপ ধরতে চায়। আনায়ের দৃষ্টি আচমকাই তার চোখে পড়ে। সে থেমে যায়, একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। তার চোখ আবার উঠে আসে। এবারে চেহারায় থেমে থাকে না দৃষ্টি, চোখ নামিয়ে আনে ধীরে। জোভিয়ারের গলা, বুক, পেট, কোমর, হাঁটু পর্যন্ত প্রতিটি লাইন, প্রতিটি পেশির খেলা যেন একরকম অস্বস্তিকর ভাবে আকর্ষণীয়। সে আগে কখনো খেয়াল করেনি এই ছেলেটার শরীর এতটা নিখুঁত, এতটা সফট। আনার বুক ধীরে ধীরে ওঠানামা করে। সে বুঝতে পারছে না সে ভয় পাচ্ছে নাকি এই অনুভূতিটা কিছুটা অন্যরকম। জোভিয়ার হঠাৎ আনার দিকে এগিয়ে গিয়ে ঠোঁটের এক পাশে এক টুকরো বাঁকা হাসি টেনে বলে, লাভবার্ড, তুমি না আমার সামনে অলওয়েজ এইভাবে থাকবে। আমার শার্টই পরবে, নিচে বা শার্টের ভিতরে কিছু না পরলেও হবে। তোমাকে এইভাবেই সুইট লাগছে। আনার কিছুটা আড়ষ্টতায় চোখ নামিয়ে ফেললো আর জোভিয়ারের শার্টের নিচের দিকে টানতে লাগলো, যেন টানলে শার্টটা লম্বা হয়ে তার পা ঢেকে যাবে। আনায়ের এহনো কাণ্ডে জোভিয়ার হেসে দিয়ে আনায়াকে পাঁজা কোলে তুলে নিল। এরপর নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলল, এখন আমরা উপরে যাই, ক্ষুধার্ত আমি। আনায়া হাবলার চোখে তাকিয়ে বলল, মাত্রই না খেয়ে নিচে এলে আবার খাবে? জোভিয়ার ঠোঁট কামড়ে হেসে ফেলে বড় বড় পা ফেলে রুম থেকে বেরোতে থাকে আর বলে, নাও আই ওয়ান্ট টু ইট ইউ, আন্ডারস্ট্যান্ড বেবি। আনায়ার শিরদাঁড়া দিয়ে যেন একটা শীতল স্রোত গড়িয়ে যায়। তার শরীরে একটা অন্যরকম শিহরণ হতে থাকে। তার শরীরের রোমকূপ দাঁড়িয়ে যায়। জোভিয়ার আনায়াকে নিয়ে তাদের বেডের উপর বসিয়ে দিয়ে আনায়ার সামনে হাঁটু কেড়ে বসে আনায়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে, যেন তার চোখগুলো কত বছর ধরে তৃষ্ণার্ত। জোভিয়ারের আঙুল আনায়ার গাল ছুঁয়ে ঠোঁটের কোণে এসে থামে। সে আনায়ার ঠোঁট স্লাইড করতে থাকে, এরপর একদমই ধীর কণ্ঠে বলে, তুমি ময় নেশা আমার সব থেকে বড় নেশা, যে নেশা আমায় প্রতি মুহূর্তে ডুবিয়ে মারছে। তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। কেউ তোমার দিকে চোখ তুলে তাকালেও আমি সেইটা টলারেট করব না, জান। জোভিয়ার আনায়ার ঠোঁটে নিজের ঠোঁট মেশায়, তার উষ্ণ জিহ্বা দিয়ে আনায়ার ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। আনায়া চোখ বুজে নেয়। সে জোভিয়ারের কাঁধে হাত রাখে। জোভিয়ার আনায়ার কোমর ধরে কাছে টেনে নিয়ে আসে। এবার শার্টের ভেতরে হাত দিয়ে হাত গলিয়ে বুকের উচ্চতম স্থানে নিয়ে যায়। সেখানে হালকা চাপ প্রয়োগ করতে আনায়ার চোখ খিচে বন্ধ করে নেয়। তার সামনে দৃশ্যমান হয় আনায়ার ফর্সা উন্মুক্ত দেহ, যা তাকে চুম্বকের মতো টানছে। জোভিয়ার আনায়ার
কোমর শক্ত করে চেপে ধরে। সে আনায়ের সব শক্তি সে আজ শুষে নিতে চায়। জুভিয়ার আনায়ের হাতের আঙুল নিজের মুখে পুরে নেয়। আনায়ের কষ্টের পাশাপাশি আজ যেন সুখের সাগরেও ডুব দিয়েছে। হঠাৎ জুভিয়ার আনায়ের কানের কাছে এসে বলে, শুড আই গো জাস্ট এ লিটল বিট হার্ডার লাভবার্ড? আনায়া নিজের অবচেতন মনেই বলে ওঠে, ইয়েস প্লিজ জেভিয়ার। জুভিয়ার বাঁকা হেসে কোমরে হালকা চাপ দিয়ে আরো কাছে এনে বলে, ও ফাক ইউ বেবি। আনায়া কিছুক্ষণ পর ফিসফিস করে বলে, লাভ ইউ জেভিয়ার, ভালোবাসি। মামা বাড়ির উঠানে পা রাখতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আনায়ার শরীর ঘিরে ধরে। বাড়িটা চারপাশে মানুষের ভিড়, প্রত্যেকেই একটার পর একটা ফিসফিস করে কথা বলছে। কেউ চোখে জল মুছে নিচ্ছে, কেউ আবার কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে। তবে একটা জিনিস সবার চোখে মুখে আতঙ্ক। বাড়ির মাঝে ছোট্ট একটা ঘরের দরজার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে প্রায় 20-25 জন মানুষ। বেশিরভাগের নাকে রুমাল চেপে রেখেছে। ঘর থেকে বেরোচ্ছে কাঁচা রক্তের গন্ধ, যেন কেউ একেবারে তাজা কোনো দুঃস্বপ্ন ছড়িয়ে দিয়েছে বাতাসে। আনহায় কাঁপা কাঁপা হাতে সেই ভিড় ঠেলে সামনে এগোয়। তার পায়ের নিচের জমিন যেন আলগা হয়ে যাচ্ছে। বুকের ভেতর একদলা কিছু জমে আছে, তা কান্না না ভয় না শখ, সে নিজেও জানে না। শুধু ধীরে ধীরে সামনে এগোতেই হঠাৎ তার পা থেমে যায়। ঘরের ভেতরের দৃশ্য তার চোখে এসে আঘাত করে। দোলন চেয়ারে বসে আছে তার নানুয়া পা, কিন্তু সেটি কোনো আরামদায়ক বসা নয়। চেয়ারের হ্যান্ডেলে তার হাত দুটো শক্ত করে চেপে ধরা, যেন মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি কিছু আঁকড়ে ধরেছিলেন। তার গলা চিরে ফেলা লাল রক্ত যা তার পোশাক সহ চেহারা ভিজিয়ে দিয়েছে। আর চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা, ফাল করে তাকিয়ে আছে ওপরের সিলিং ফ্যানের দিকে। আনায় হঠাৎ এক আতঙ্কে চিৎকার করে উঠে বসলো। তার শ্বাস হু করে উঠছে, বুকটা দারুণভাবে ওঠানামা করছে। চোখ দুটো বিস্ফারিত, সমস্ত শরীর ঘেমে একাকার। চাদরটা ভিজে গেছে তার গায়ের ঘামে। বুকের ভেতর থেকে যেন একটা অজানা কাঁপুনি সারা দেহ ছড়িয়ে পড়েছে। সে কিছুক্ষণ নিজেকে সামলাতে চেষ্টা করে, দু হাত দিয়ে মাথাটা চেপে ধরে, যেন কোনোভাবেই মস্তিষ্কের ভিতরে ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারে। সে নিজেকে নিজেই বোঝাতে থাকে ওটা স্বপ্ন ছিল, শুধুই স্বপ্ন, সবটাই কেবল একটা ভয়াবহ দুঃস্বপ্ন। সে চাদরটা সরিয়ে ধীরে ধীরে পাশে তাকায়, কিন্তু বিছানার পাশটা খালি। আনার দৃষ্টি ছুটে যায় ঘরের চারিদিকে। নিঃসঙ্গ শূন্যতা যেন হঠাৎ আরো বেশি ভারী হয়ে উঠেছে। কোথাও জোভিয়ারের ছায়াও নেই। আনায়া ভাবে জোভিয়ার হয়তো কোনো কাজে বেরিয়েছে, দ্রুতই চলে আসবে। এই ভেবে আনায়া বিছানা থেকে নামতে যায়। ঠিক তখনই হঠাৎ নিজেকে দেখে থমকে যায়। তার শরীরে কিছুই নেই, পুরো নগ্ন অবস্থায় চাদরের নিচে ছিল সে। তবে চোখের পাতা লজ্জার কিছুটা ভারী হয়ে পড়ে, ঠোঁট কামড়ে নিচু হয়ে পড়ে। মনে পড়ে যায় গত রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটা স্পর্শ, জোভিয়ারের গলার ঘন গম্ভীর আওয়াজ, চোখের সেই উপুরো গভীরতা। আর নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতিটা তাকে একেবারে নিংড়ে দিয়েছিল। তার মুখটা একেবারে লাল হয়ে যায়। আনায় মাথা নাড়তে নাড়তে উঠে পড়ে, বেডের পাশে রাখা নিজের ড্রেসটা পরে নেয়, ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। চোখের নিচে হালকা ফোলা ভাব, চুলগুলো এলোমেলো, তবে তবুও তার মুখে এক ধরনের কোমল শান্তি, একটা নির্ভীত কোমল লজ্জা। সে কিচেনে গিয়ে হালকা নাস্তা করে নেয়, ব্রেড বাটার আর একটা আপেল, যেগুলো জোভিয়ার রেডি করে রেখে গিয়েছিল তার জন্য। এরপর নিজের ছোট্ট কাজের ডেস্কে গিয়ে বসে পড়ে। অনেকদিন ধরেই সে নিজের লেখালেখির দিকটা অবহেলা করেছে। আজ হঠাৎ মনে হলো ভেতরের কষ্টগুলোকে, অনুভূতিগুলোকে, কথাগুলোকে আবারও কিবোর্ডে মেলে ধরা দরকার। এখানে আসার কিছুদিন পর জোভিয়ার তাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিল তার লেখালেখি করার জন্য। মনটা আজ হালকা, একটা অদ্ভুত ভাবে ফুরফুরে ভাব। তাই সে মুগ্ধ হয়ে বসে পড়ে ল্যাপটপ খুলে। তার আঙুল কিবোর্ডে ছুটে চলে, একের পর এক শব্দ, বাক্য, আবেগ যেন আবারও সে তার পুরনো পৃথিবীতে ফিরে যাচ্ছে। ঠিক তখনই বাড়ির কলিং বেলটা হঠাৎই বেজে ওঠে। আনার আঙুল থেমে যায় কিবোর্ডে, চোখটা ছুটে যায় দরজার দিকে। সে একটু অবাক হয়, এই সময় কি এলো? আনায় ভাবলো হয়তো জোভিয়ার চলে এসেছে, তাই দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু দরজার খোলার সাথে সাথে সে যেন আরেক দফায় অবাক হয়। তার সামনে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। মেয়েটা আনায়াকে পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে হালকা হেসে বলল, হাই, আমি ইলোরা, জেনেভার বন্ধু। তুমি নিশ্চয়ই আয়ানা? আনায় হালকা মুচকি হাসলো। হ্যাঁ, আমি আনায়া।
সে দরজাটা পুরোপুরি খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালো। ভেতরে আসুন না প্লিজ। ইলোরা তার লম্বা নিখুঁত শরীরটা নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলো। আনারসের মতো তীব্র প্রাণ ছড়াচ্ছে তার শরীর থেকে। সে বুক সোজা করে ডান দিকে সোফায় বসলো, যেন ঘরের প্রতিটি কোণ আগে থেকেই চেনে। আনা একটু জড়সড় ভঙ্গিতে বলল, আপনি বসুন, আমি কিছু বানিয়ে আনছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ইলোরার ঠোঁটে খেললো বিষাক্ত হাসি। সে আর চোখে আনার গায়ের পোশাক দেখে আবারও সেই তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি তো দেখছি পুরো বাড়িটাকে পাশাপাশি বাড়ির মালিককেও নিজের করে দিয়েছো অতি দ্রুত। আনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে থমকে দাঁড়ালো। জি? তার গলা কেঁপে উঠল। ভ্রুকুচকে তাকালো। সে সত্যিই বুঝতে পারছে না মেয়েটা কি বলতে চাইছে। ইলোরা তখন চোখ সরিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, কিছু করতে হবে না আমার জন্য, তোমরা কথা বলো, আমি শুনছি। ভাবলাম একবার দেখা করি, একটু আড্ডা হোক, তাই না? সে আবারও আনার দিকে তাকালো, তাকে বসার ইঙ্গিত দিল। আনা ধীরে ধীরে গিয়ে তার উল্টো দিকে সোফায় বসলো। সে বোঝার চেষ্টা করছিল এই মেয়েটা আসলে কি চায়। অ্যাশ ঠোঁটে এক ধরনের মেকি কোমলতা এনে বলল, জেভিয়ারকে কিভাবে চেনো তুমি? আনা কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে বলল, চেনার সুযোগই তো পাইনি, তবে প্রথম দেখা হয়েছিল নানুরাপার পুরনো বাড়িতে। সে থেমে গেল। কিছু কথা নিজেদের ব্যক্তিগত রাখাই ভালো। অ্যাশ হঠাৎ একটু সামনে ঝুঁকে এসে প্রশ্ন করলো, আমাকে চেনো তুমি? আনায় মাথা নেড়ে বলল, না, আপনার কথা কখনো শুনিনি আমি। এই প্রথমবার ইলোরার চোখে একদম খোলা ঈর্ষা ঝলকে উঠল। সে হাসলো, কিন্তু সেই হাসিতে অদ্ভুত শীতলতা। আমি জেভিয়ারের এক্স গার্লফ্রেন্ড, তুমি জানো তো আমার আর ওর সম্পর্ক ঠিক কতটা গভীর ছিল। আমরা অনেক ক্লোজ ছিলাম একে অপরের সাথে। একটি পুরাতন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জোফিয়ার। গায়ে কালো হুডি, মুখে মাস্ক এবং মাথা হুডির টুপি দিয়ে ঢেকে রাখা। কানে ব্লুটুথ চেপে কারোর সাথে কথা বলছে। বস, আমি শুধু 1 ঘন্টা ক্যামেরাগুলোকে হ্যাক করে নিজের কন্ট্রোলে রাখতে পারবো। এরপর অটোমেটিক সিস্টেম সব আগের মতো হয়ে যাবে। আপনার কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, এর মাঝেই যা করার সব করতে হবে। জোফিয়ার হালকা বাঁকা হেসে বলল, এটা তো অনেক সময়। আই নিড জাস্ট অনলি 15 মিনিটস। তুমি শুধু আমাকে আপডেট জানাবে, বাকিটা আমি সামলে নেব। এই বলে জোফিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করে। জোফিয়ার ধীরে ধীরে পুরনো ওই ধূসর বাড়িটার ভেতরে প্রবেশ করে। তার পা ফেলার শব্দ নেই, নিঃশব্দ হওয়ার ট্রেনিং সে বহু আগেই নিয়েছে। দেওয়ালে টাঙানো একটা ভাঙাচোরা আয়নার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে সে থেমে যায় একটা দরজার সামনে। দরজাটা হাত খোলা। ভেতর থেকে হালকা গলায় কিছু হাসাহাসির শব্দ আসছে। সে একবার নিঃশ্বাস নিয়ে ধীরে মাথাটা সামান্য ঘুরিয়ে দেখে। সেই মুহূর্তে তার চোখ দুটো নড়ে চড়ে ওঠে। ঘরটা মাঝারি সাইজের, চারিদিকে ময়লা মেঝে আর ভাঙা আসবাব। কিন্তু সবচেয়ে কষ্টকর দৃশ্যটা ছিল মাঝখানে দাঁড়ানো 10 থেকে 12টা কিশোরী মেয়ে। সবার বয়স 15 থেকে 16-র মধ্যে। তাদের চোখে ভয়ের ছায়া, চুল এলোমেলো, হাত বাঁধা। কেউ কাঁদছে, কেউ কেবল তাকিয়ে আছে ফাঁকা চোখে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে 9 জন সশস্ত্র পুরুষ। তাদের হাতে গান, চোখে শিকারীর হিংস্রতা। জোফিয়ার চোখ বুলিয়ে নেয় ঘরটার গঠন, জানালা কোথায়, দেওয়ালের কোন অংশে দুর্বল আর কোন জায়গায় কিছু রাখার সুযোগ আছে। ডান দিকের কোণার দিকে একটা কাঠের টেবিল রাখা, সেখানে চা, সিগারেট আর কিছু মোবাইল ছড়ানো। জোফিয়ারের চোখ আটকে গেল মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা 3 জন গার্ডের উপর। এরা খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে। যদি একজন একসাথে 3 জনকে সরানো যায় তাহলে ঘরটার কন্ট্রোল মুহূর্তেই তার হাতে চলে আসবে। কিন্তু এরপর বাকি 6 জন যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে, আর সবচেয়ে বড় ভয়, মেয়েগুলোর যদি কেউ গুলির মাঝে এসে পড়ে। জোভিয়ার নিজে নিজে পুরো খেলাটা আগে সাজালো। সামনে 3 জন লোককে মারার পর বাকি 6 জন তার উপর অ্যাটাক করবে, আর তাদের মারার পর জোভিয়ারের হাতে সময় থাকবে 2.7 সেকেন্ড। কারণ লোকগুলোর গান লোড করতে আর নিশানা ফিক্সড করতে এই সময়টুকু লাগবে। এর মাঝেই জোভিয়ারকে টেবিলের পেছনে চলে যেতে হবে। জোভিয়ার ধীরে ধীরে পকেট থেকে সাইলেন্সার লাগানো গানটা বের করলো। তার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসছে। সে ভয় পায় না, নিজেকে নিয়ে নয়, কিন্তু ওই ছোট ছোট মেয়েগুলো যদি ক্ষতি হয়ে যায়। সে ঠোঁট কামড়ে ঘড়ির দিকে তাকালো। তিনটে নিঃশব্দ গুলি বাতাসে ছুটে গেল। মুহূর্তেই 3টি দেহ শব্দ না করে মেঝেতে লুটিয়ে পড়ল। জোভিয়ার মেঝের দিকে স্লাইড করে ডান দিকের টেবিলের পেছনেই
আশ্রয় নিল। ঘরের ভেতর চিৎকার শুরু হয়ে গেল। বাকি 6 জন গার্ডরা তীব্র রাগে বিভ্রান্তিতে গুলি ছোড়ে, কিন্তু তারা বুঝতে পারে না কারা আক্রমণ করলো। মেয়েগুলোর চোখে আসার আলোর একটা ক্ষীণ ঝলক দেখা গেল। টেবিলের আড়ালে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘরটা কেঁপে উঠল গুলির আওয়াজে। বাকি 6 জন গার্ড আরো রাগে জর্জরিত হয়ে এলোপাথারি গুলি ছুটতে শুরু করলো জোভিয়ারের দিকে, কিন্তু জোভিয়ার স্থির, ঠান্ডা, নিঃশব্দ। সে দেরি করে না। সামনে কাঠের টেবিলটা এক ঝটকায় কাত করে নেয় নিজের সামনে, ঢাল বানিয়ে নেয় নিজের শরীরের জন্য। কাঠে গুলির পর গুলি এসে বিদ্ধ হতে থাকে, কিন্তু জোভিয়ার জানে না কতটা সময় সে এখান থেকে কভার পাবে। সে টেবিলের আড়াল থেকে হাফ বডি ঘুরিয়ে একের পর এক গুলি ছোড়া শুরু করে। একসময় ঘরের বাতাস ভরে যায় বারুদের গন্ধে। আতঙ্কে কাঁপতে থাকা কিশোরী মেয়েগুলোর চোখে চোখ রেখে সে অন্ধকারের ভেতরে ছায়ার মতো নড়ে চলে। জোভিয়ার একে একে সবাইকে গুলি করে ফেলতে থাকে। এখনো বাকি একজন, সে বুঝে গেছে এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়। সে আতঙ্কে পজিশন চেঞ্জ করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় এবং গুলি ছুটতে গিয়েই দেখে তার বন্দুক ফাঁকা। ঠিক তখনই জোভিয়ার দৌড়ে টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসে। সে পজিশন বদলে গুলি ছোড়ে একেবারে নিখুঁতভাবে। একটা গুলি গার্ডের ডান হাতে আর একটা গুলি তার বাম হাতে। চিৎকার করে পড়ে যায় সে। তার হাতে থাকা বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে মেঝেতে। পুরো ঘর জুড়ে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু মেয়েগুলোর কাঁপা নিঃশ্বাস আর আহত গাড়ির গোঙানির শব্দ ভেসে আসে। জোভিয়ার ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। তার পায়ের চলার ছন্দ যেন মৃত্যু নিয়ে এগিয়ে আসছে। ভয়ার্ত সেই আহত লোকটার চোখ বড় বড় হয়ে যায়। কি তুই কে? কার জন্য এসব কাজ করছিস? জোভিয়ার কোনো উত্তর দেয় না। সে খুব ঠান্ডা কণ্ঠে নিজের ব্লুটুথে বলে ওঠে, অ্যালেক্স, ইমিডিয়েটলি পুলিশ কনফার্ম করো, লোকেশন এক্সিভেটেড। রিকভারি টিমও পাঠাও আর মেডিকেল ইউনিট নিশ্চিত করো। মেয়েগুলোকে সিকিউর করতে হবে। এদের জীবনের এক ইঞ্চিও আর ঝুঁকিতে যাবে না। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর আসে, ওকে, পুলিশ টেক ওভেন, ইউনিট ইনফর্মড, 10 মিনিটের মধ্যে লোকেশন হিট হবে। জোভিয়ার তখন হাঁপাতে হাঁপাতে আশেপাশে চোখ বুলিয়ে নেয়। তবুও তার দৃষ্টি কেবল মেয়েগুলোর মুখের দিকে। ভয়ে জমে থাকা চোখ, কাঁপতে থাকা হাত, মাজার চিৎকার, সবকিছুর মাঝেও এক ধরনের শান্তি ফিরে আসে তার চোখে। ব্লুটুথের শেষ কথাটা বলেই অ্যালেক্স দ্রুত লাইনটা কেটে দেয়। তার চোখ মনিটরের স্ক্রিনে নিবদ্ধ। দ্রুত কিছু কিবোর্ড কমান্ড দিয়ে লোকেশন, সিসিটিভি ফুটেজ, ইনফরমেশন সাবস্ক্রিপ্টেড ফর্মে পুলিশের স্পেশাল ইউনিটকে পাঠিয়ে দেয়। তার ঠোঁটে হালকা এক গর্বের হাসি। অ্যালেক্স জোভিয়ারের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য। একসময় রাস্তার এক ধরনের সাধারণ ছেলে ছিল, কিন্তু জোভিয়ার হ্যাকিং স্কিলের ছায়ায় বেড়ে উঠেছে এক ভয়ঙ্কর সাইবার জিনিয়াস। তারা জানে এই মিশনে ভুল মানেই মৃত্যু, কিন্তু যখন শুরু হলো জোভিয়ার, তখন ভয়ের শব্দটার অভিধানে থাকে না। ঘরের মধ্যে তখন ধোঁয়ার বারুদের গন্ধে বাতাস ভারী। মেয়েগুলোর চোখে এখনো ভয় জমে আছে। তারা দেওয়ালে ঠেস দিয়ে বসে কাঁপতে কাঁপতে একে অপরকে জড়িয়ে ধরে পাচ্ছে। জোভিয়ার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। তার পা পড়ে ধীরে, কিন্তু শব্দ যেন মেঝে ফাটিয়ে দেয়। একটা মেয়ে ফিসফিস করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ আমাদের মারবেন না, প্লিজ। আপনিও কি ওদের মতো? আমরা আর কিছু করবো না, দয়া করে মারবেন না। একসাথে কয়েকটা ভয়ে ভীত সুর বেরিয়ে আসে সেই কথা। জোভিয়ার থেমে দাঁড়ায়। তার চোখে গভীর ছায়া, ঠোঁটে নিস্তব্ধ এক অভিব্যক্তি। গম্ভীর কণ্ঠে জবাব দেয়, মারতে হলে এত ঝুঁকি নিয়ে আসতাম না। একটু থেমে বলে, তোমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি, নিরাপদ জায়গায়, ভয় পেও না। এখন থেকে কেউ আর তোমাদের গায়ে হাত দিতে পারবে না। তার গলায় এমন নিশ্চয়তার ছোঁয়া ছিল যা এই মেয়েরা বহুদিন শোনেনি। কয়েকটা মেয়ে হালকা কেঁদে ফেলে। কেউ কেউ বিশ্বাস করতেই পারছে না। এদিকে মেঝেতে পড়ে কাতরাচ্ছে সেই গুলিবিদ্ধ লোকটা। ডান হাতে গুলি, বাম পায়ে গুলি, রক্ত গড়িয়ে মেঝে লাল হয়ে গেছে। জোভিয়ার হেঁটে গিয়ে তার কলার চেপে ধরে এক ঝটকায় তাকে টেনে তুলে। লোকটা যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। জোভিয়ার সরাসরি তার চোখে তাকায়। শীতলতা আর বিদ্রুপ ঠোঁট বাঁকিয়ে বলে, তুই চার্লি, তাই না? লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। জোভিয়ার তার মুখের সামনে মুখ এনে ধীরে ধীরে বলে, বহুদিন ধরে তোকে খুঁজছি। একটা শ্বাস নিয়ে চোখ ছোট ছোট করে দেখে। শেষমেশ পেলাম তাহলে। চার্লির চোখে তখন একসাথে আতঙ্ক, অনুশোচনা আর অদ্ভুত এক অন্ধকার ছায়া। জোভিয়ারের ঠোঁটে এক ভয়ঙ্কর বাঁকা হাসি ফুটিয়ে বলে, ভয় পাস না, তোকে এমন কিছু করবো না।
তার গলায় কোনো রাগ নেই, চিৎকার নেই, কিন্তু সেই নির্লিপ্ত বিষের মতো ঠান্ডা কণ্ঠে ভয় আর মৃত্যুর ঘ্রাণ মিশে যায়। চালির কলার ধরে টানতে টানতে সে যখন পেছনের দিকে ঘুরতে যাবে, ঠিক তখনই নীরবতায় ভেঙে আসে এক কাঁচা কণ্ঠ, একটা কোমল ক্ষীণ কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর। আপনি আমাদের কেন বাঁচালেন? জোভিয়ারের পা থেমে যায়। সে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখ চলে যায় সেই কণ্ঠের উৎসের দিকে। সামনের মেয়েটা বাকিদের থেকে একটু আলাদা, বয়স খুব বেশি হলে 15, হালকা উস্কো খুস্কো চুল যেন কিছুতেই সামলে রাখা যায় না, চুলে হালকা হলদে আভা, এমন এক অদ্ভুত সোনালী বাদামি রং যেন রোদ মাখানো শুকনো পাতার মতো। চোখে ভয় নেই, আছে শুধু অজস্র প্রশ্ন। জোভিয়ারের চোখে আটকে যায় মেয়েটার চোখ। এক মুহূর্তে সে চোখ দুটো মিলিয়ে যায় আরেকজনের চোখের সাথে, তার লাভবার। ঠিক এমনই তো তার চোখ। তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়, অনেকটা অচেতনে। জবাবে সে শুধু বলে, এইটাই আমার ডিউটি। একটা ছোট্ট কিন্তু নিঃসঙ্গ স্বর। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকে জোভিয়ারের দিকে, যেন বোঝার চেষ্টা করছে এই মানুষটাকে, কি এমন আছে তার ভেতরে। কিন্তু জোভিয়ার তখন এক অন্য জগতের ঘরে ঢুকে গেছে। তার বুকের বাঁ পাশ ভারী হয়ে উঠেছে, একটা মুখ, একটা হাসি, সবকিছু একসাথে তার স্মৃতিতে ভেসে উঠেছে। তার লাভবার এখন কি করছে? সে চোখ বন্ধ করে একটা শ্বাস নেয়, তার হাতের মুঠো শক্ত হয়ে আসে, চোখে ফিরে আসে দৃঢ়তা। সে চার্লিকে আবার টেনে ধরে, সাথে সাথে ব্লুটুথে বলে, অ্যালেক্স, মেয়েগুলোকে ফার্স্ট ট্রাক রেস্কিউ টিমের হাতে তুলে দাও। মিডিয়া যেন টের না পায়। আমি বের হচ্ছি এখনই। দেওয়ালে ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, বাতাসে হালকা একটা চাপা ভার, যেটা শব্দহীন হয়েও হৃদয়ের গভীর কোণে চেপে ধরে। আদায় নিঃশব্দে বসে আছে সোফায়, এক হাতে একটা কুশন বুকের সাথে চেপে ধরেছে, আর অন্য হাতে নিজের আঙুল ঘুরিয়ে যাচ্ছে বারবার। চোখ দুটো থমথমে, ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা। ইলোরার বলা কথাগুলো ঠিক মাথার মধ্যে বাজছে। আমি জেভিয়ারের এক্স গার্লফ্রেন্ড। আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল, আমরা অনেক ক্লোজ ছিলাম একে অপরের সাথে। সেই প্রতিটি শব্দ যেন কাঁচ ভাঙার মতো চির ধরাচ্ছে আনায়ের আত্মবিশ্বাস। সে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ, কিন্তু তার মাথার মধ্যে চিন্তাটা একটার পর একটা ধাক্কা দেয়। তাহলে জেভিয়ার আমাকে যেভাবে ছুঁয়েছে সেইভাবে সেই মেয়েটাকেও ছুঁয়েছে? সেই চোখের গভীরতা, সেই ঠোঁটের উষ্ণতা শুধু আমার জন্য ছিল না? ও কি তাহলে আমাকে শুধু একটা সময়ে ভালো লাগা হিসেবে দেখেছে? তার বুকটা হঠাৎ ভার হয়ে ওঠে, শ্বাস নিতেই কষ্ট হয়, গলার কাছে জ্বালা করে। কান্নাটা আটকে আছে একটা নিঃশব্দ আর্তনাদ, যেটা গলা দিয়ে বেরোতে চাইছে কিন্তু মানসিক শক্তির অভাবে আটকে আছে। সে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। হঠাৎ তার মনে হয় জোভিয়ার তাকে ঠকিয়েছে। কি এমন ছিল তার চোখে, তার শরীরে, তার ছোঁয়ায়, যেটা আলাদা ছিল ইলোরার থেকে। ঠিক তখনই বাইরের দিক থেকে গাড়ির ব্রেক চাপার শব্দ ভেসে আসে। আনা একটু চমকে ওঠে। সে জানে এই শব্দটা সে চিনে, জোভিয়ারের গাড়ি। আনা ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে যায়, বুকটা ধুকধুক করছে। একটা ক্ষীণ আশা হয়তো সে ফিরে এসে সব বুঝিয়ে বলবে, হয়তো সবটাই একটা ভুল বোঝাবুঝি। কিন্তু জানলার পর্দাটা সরাতেই তার যেন শ্বাস আটকে দেয়। জোভিয়ারের গাড়ি থেমেছে, দরজা খুলে সে বেরিয়েছে। ঠিক তখনই ইলোরা ছুটে গিয়ে জোভিয়ারের বুকের মধ্যে মুখ গুজে জড়িয়ে ধরে ফেলে থাকে। না, কোনো দ্বিধা নেই, আসলির চোখেও জল নেই, মুখে এক অদ্ভুত প্রশান্তি। আর জোভিয়ার তাকে একেবারেও ঠেলে দেয় না, ঠান্ডাভাবে দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে ইলোরার মাথার উপর। এই দৃশ্যটা ভেঙে চুরমার করে দেয় আনার পৃথিবী। তার বুকটা হু হু করে ওঠে, কান্না চেপে রাখা অসম্ভব হয়ে পড়ে, চোখের কোণে জল জমে ওঠে। সে জানালার পাশ থেকে সরে আসে, দেওয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়ায়, আর তার হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে রাখে, যেন কোনো ক্রমেই সেই আর্তনাদ বেরিয়ে না আসে। সে ধীরে ধীরে বসে পড়ে মেঝেতে, কাঁধ চাপতে থাকে, চোখ থেকে কান্না গড়িয়ে পড়ে নিঃশব্দে। এমন কান্না যার শব্দ নেই, কিন্তু ব্যথা সমস্ত দেহ জুড়ে বাজে। অভিমানে, দুঃখে, অবিশ্বাসে আনা একটাই অনুভব করে, সে ভেঙে গেছে। জোভিয়ার যেন বুঝে উঠতে পারছে না কি হলো তার সাথে। যখনই সে বুঝতে পারে, সে এক ধাক্কায় অ্যাশলিকে সরিয়ে দেয়, নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে বিরক্তিতে ভ্রু কুঁচকে অ্যাশলি আবারও জোভিয়ারের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, এমন করছো কেন জেভি? জোভিয়ার ঝাড়া দিয়ে অ্যাশলির হাত ফেলে দিয়ে অ্যাশলির গাল চেপে ধরে বলে, এখানে আসার কারণ কি?
অ্যাশলি হাসতে হাসতে বলে, তোমার আয়নাকে দেখতে এসেছিলাম, দেখা শেষ, এখন তাই চলে যাচ্ছিলাম। আর তোমাকে দেখে নিজের উত্তেজনাটাকে ধরে রাখতে পারিনি। জভিয়ার রেগে দাঁত কিরমির করে বলে, আমার লাভ বার্ড যদি তোর জন্য একটু হার্ট হয় বা তুই ইচ্ছে করে হার্ট করে থাকিস, তোকে টুকরো টুকরো করে আমার পোষা কুকুরকে খাইয়ে দেবো। মাইন্ড ইট। ইলোরা রাগে চেঁচিয়ে বলে ওঠে, কি আছে সেই আয়নার মাঝে যা তুমি আমার মাঝে দেখতে পাচ্ছ না? আমি কি হচ নই? আমার কি ফিগার ভালো না? আমি কি তোমাকে ওই মেয়ের চেয়ে বেশি শান্তি দিতে পারবো? জভিয়ার হিংস্র বাঘের মতো গর্জন করে বলে, স্টপ ইউর ফাকিং মাউথ। আমার লাভ বার্ড আমার হৃদয়ের রাজ্যের একমাত্র রানী। সে আমার অন্ধকার পৃথিবীর একমাত্র আলো। তোর শরীরে আমার ক্ষুধা জাগায় না, কিন্তু ওর নীরব উপস্থিতি আমার রক্তে আগুন ধরিয়ে দেয়। আমার অনন্ত হৃদয়ের তৃষ্ণা একমাত্র তার কাছেই মেটে। সে আমার নরকীয় জীবনে এক স্বর্গীয় সুখ। আনায় বিছানায় মুখ বুজে ফুঁপিয়ে চলেছে, পরপর হিচকি তুলেই চলেছে। হঠাৎ সে তার ঘাড়ে ঠান্ডা স্পর্শ অনুভব করে। আনায় ফট করে উঠে বসে দেখে জভিয়ার তার দিকেই ঝুঁকে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। আনায় কিছু বলার আগে জভিয়ার বলল, ইলোরা কি বলেছে তোমায়? আনায় নিজেকে শক্ত দেখানোর ব্যর্থ চেষ্টা জ্বালিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, যা সত্যি তাই বলেছে। কেন, এখন তোমার সমস্যা হবে নাকি আমিও চলে যাব বলে? চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? তোমাকে ছেড়ে আমি চলে যাবো জেভিয়ার। তোমার মতো জঘন্য পশুর সাথে আমি থাকতে পারবো না। আমার নিজের প্রতি আমার ঘেন্না হচ্ছে। এখন কেন আমি তোমাকে আমার শরীরে স্পর্শ করতে দিয়েছি? জভিয়া চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে আনায়ার এক একটা কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে। তার লাভার তাকে বিশ্বাস করছে না, তাকে ছেড়ে চলে যেতে চাইছে। আনায়া আবারও বলতে যাবে, তার আগে জভিয়ার তার মুখ শক্ত করে চেপে ধরে। শাট আপ লাভ বার্ড। এখন আর একবার ছেড়ে যাওয়ার কথা বললে কঠিন একটা পানিশমেন্ট পাবে, আই সোয়ার।